চক্রবর্তী এখন তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্বর্ধনা জানাবে। আমরা দেখে নেব খড়দহ কংগ্রেসের মহিলা কংগ্রেসের কর্মীদের, তারা অনিতাকে সম্বর্ধনা জানাবে। খড়দহ কংগ্রেসের প্রকাশ অনিতার হাতে ফুল তুলে দেবে। আরে আপনারা এখানে চলে আসে কি, এত কাছে গেলে হবে না তো। স্যার কই, স্যার কই, স্যার আমরা ছবি করবো কিভাবে? প্রকাশ কর্মকার দাদা দাদা একটু সামনেটা ছাড়ুন না, ক্যামেরাটা চলছে। জেলা সভাপতি রাজেশ মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় লোকসভার বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী। আমি দেখে নিচ্ছি। দাদা দাদা একটু ক্যামেরাটা চলছে দাদা, আরে ক্যামেরা চলছে। আজকের যে নির্বাচনী সভা, এই নির্বাচনী জনসভায় উপস্থিত এই এলাকার দাঁড়িয়ে যান সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, বন্ধু সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, আমার অত্যন্ত প্রিয় মানুষ তরিদাকে উপস্থিত হলে দেখে আমার যার পর্যায়ে আনন্দ হচ্ছে। তরিদার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পার্লামেন্টে একসঙ্গে তরিদা আমরা সবাই সাংসদ হিসাবে আমাদের দায়িত্ব পালন করেছি। এই এলাকার সচেতন নাগরিক, প্রতিদিন আপনারা সংবাদ মাধ্যমের সঙ্গে নিজেদের পরিচিত করেন। ভারতবর্ষের প্রতিটি কোণায় কখন কি ঘটছে না ঘটছে আপনারা সকলে ওয়াকিবহাল। তাই স্বাভাবিকভাবে আমি এমন কোন কথা বলবার ঔদ্ধত্য রাখি না যে কথা আপনারা জানেন। তাই স্বাভাবিকভাবেই আগামী দিনের বাংলা সচেতন নাগরিক আপনারা যে সিদ্ধান্ত নিতে চলেছেন, সে সিদ্ধান্ত নিশ্চয়ই যুক্তিযুক্ত হবে এবং বিবেচনাপূর্বক হবে বলে আমার স্থির আশা এবং বিশ্বাস। আমাদের প্রার্থী ডাক্তার সুজন চক্রবর্তী, তিনি আমার পার্লামেন্টের সহযোগী ছিলেন। একজন সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তি এখানে প্রার্থী হয়েছেন। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ হবে যে আপনারা একজন দক্ষ, যোগ্য, সৎ ব্যক্তিত্বকে নির্বাচিত করুন। কারণ আজ ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে বাংলার রাজনীতিতে সততার বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই স্বাভাবিক কারণেই ডাক্তার সুজন চক্রবর্তীর প্রয়োজন মানুষ উপলব্ধি করছেন। আমরা এইভাবেই লড়াই করছি এ বাংলার বিভিন্ন প্রান্তে। যেখানে বামেরা শক্তিশালী সেখানে বাম, যেখানে কংগ্রেস মনে করছে তারা লড়তে পারবে সেখানে কংগ্রেস, আমরা বাম কংগ্রেস, কংগ্রেস বাম মিলেমিশে একাকার হয়ে গিয়ে আজ এই বাংলায় আমরা নির্বাচন করছি। একটা কথা খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি, দিদি এবং মোদি উভয়ে চেয়েছিল এ বাংলার নির্বাচন দ্বিধাবিভক্ত হোক, দুটো মেরুর মধ্যে হোক, যাকে আমরা বাইনারি ইলেকশন বলি। অর্থাৎ একদিকে মোদি, একদিকে দিদি নির্বাচনী লড়াইটায় সেই খাতে প্রবাহিত হোক। যেমন 2021 সালে বিধানসভা নির্বাচনে নাগরিক আইন, এনআরসি, এ বাংলায় বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতির শিকার হলাম আমরা কংগ্রেস, সাথে বাম,
যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, সাম্প্রদায়িক সাম্য মৈত্রী সৌহার্দ্যতে বিশ্বাস করি, আমরা সেদিন সব থেকে বড় এই সাম্প্রদায়িক বিভাজনের শিকার হলাম বলতে পারেন। ভিকটিম অফ পলিটিক্যাল এন্ড ইলেকটোরাল পোলারাইজেশন ইন বেঙ্গল। আমরা দুভয়ে অর্থাৎ কংগ্রেস এবং বাম উভয় দল এই বাংলার ধর্মীয় মেরুকরণের যে নির্বাচন, সে ধর্মীয় মেরুকরণের নির্বাচনের শিকার হলাম। ঠিক একইভাবে 2024-এর নির্বাচনের আগেও এ বাংলার দিদি, দিল্লির মোদি উভয়ে চেয়েছিল এ বাংলার নির্বাচন দ্বিপাক্ষিক হোক, বাইল্যাটারাল হোক, বাইনারি হোক। কিন্তু আজ বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ জোট, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের, বাংলার এক বিরাট অংশের মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্য, এতটাই গ্রাহ্য, এতটাই সমর্থন পুষ্ট হয়েছে যে আজ বাংলার যে নির্বাচন, সে নির্বাচন ত্রিমুখী নির্বাচন হচ্ছে, দ্বিমুখী নির্বাচন নয়। এটা ট্রাইল্যাটারাল ইলেকশন হচ্ছে এবং তার সুফল আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে। আমি আপনাদের অকারণে প্রভাবিত করার জন্য এখানে কোনো মিথ্যা আশ্রয় নিয়ে কথা বলছি না। আমি নিজে মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদের তিনটে লোকসভা আসন, সঙ্গে মালদার 2টো বিধানসভা, অর্থাৎ ধরে রাখতে পারেন প্রায় 3.5 লোকসভা মুর্শিদাবাদ জেলায়। সেই মুর্শিদাবাদ জেলার একটা লোকসভায় আমরা সিপিএম পার্টির যিনি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম সাহেব, তাকে আমরা প্রার্থী করে সেখানে আমরা লড়াই করেছি। সেখানে আমরা স্লোগান দিয়েছি, মুর্শিদাবাদের 3-3, বিজেপি তৃণমূলকে কবর দিন। মুর্শিদাবাদে কিছু থাকবে না, মুর্শিদাবাদে তৃণমূল থাকবে না, মুর্শিদাবাদে বিজেপি থাকবে না। 4 জুন আপনারা মিলিয়ে নেবেন আমার এই কথা। মুর্শিদাবাদ লোকসভায় মোহাম্মদ সেলিম সে নির্বাচিত হয়ে গেছে। আমি এতটা বড় কথা আর পানিহাটির মাঠে বলে গেলাম, ভরসা রাখবেন আমার উপরেই। আমরা শুধু মুর্শিদাবাদে থেমে নেই, মুর্শিদাবাদের বাইরে সর্বত্র আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই বাংলা থেকে সাপদের 2 দল, একদিকে দিদি একদিকে মোদিকে উৎখাত করার জন্য। মোদি এবং দিদির উৎখাতের প্রয়োজন ঐতিহাসিক কারণে, মানুষের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। এটা হিস্টোরিক্যাল নেসেসিটি। এটা শুধু আমাদের রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, এটা হিস্টোরিক্যাল নেসেসিটি। আজ ঐতিহাসিক প্রয়োজন। আমাদের দেশ বাঁচাতে গেলে মোদিকে হটাতে হবে, রাজ্য বাঁচাতে গেলে দিদিকে হটাতে হবে। এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। সেই প্রয়োজনের নিরিখে আমরা যেন ভাবতে শুরু করি, আমি এই আবেদন করতে এসেছি। বামেদের সঙ্গে আমাদের অনেক বিরোধ ছিল, মতভেদ আছে, থাকতে পারে। রাজনীতিতে সবাই এক সুরে কথা বলে তার কোনো মানে নেই। রাজনীতিতে ভিন্ন মত আছে, সেই ভিন্ন মতকে স্বীকার করেছি আমরা। আমাদের খোলামেলা জোট, কোনো এখানে লুকোচুরি নেই। খোলা মনে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা নির্বাচন করছি। কোন রকম যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে মানুষের, সব ধুয়ে মুছে ফেলে দিন। মুর্শিদাবাদ জেলায় আমরা সেটা প্রমাণ করে এসেছি। মুর্শিদাবাদ জেলায় আমি লড়েছি, মোহাম্মদ সেলিম লড়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি এতটুকু ভেদভাব না রেখে আমরা ঐক্যবদ্ধ ভাবে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমরা একসঙ্গে লড়েছি এবং দায়িত্ব নিচ্ছি। একসঙ্গে লড়ে আমরা সেখানে জিতছি। তারই প্রতিধ্বনি আমরা বাংলার দিকে দিকে শুনতে চাই। আমি তাই মানুষের কাছে দাবি করতে এসেছি। এলাকার মানুষ शाम सूरज को ढलना सिखाती है, सामा परवाने को जलना सिखाते हैं। गिर जाने से तकलीफ जरूर होते हैं, पर हक ठोकर इंसान को चलना सिखाते हैं। আমরা ঠোক্কর খেয়ে বুঝেছি যে একসঙ্গে না চললে এ দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা মিলেমিশে একসঙ্গে লড়তে এসেছি। কাকে ভোট দিবেন বাংলার মানুষ? কাকে ভোট দিবেন ভারতবর্ষের মানুষ? যখন নির্বাচন শুরু হয়েছিল স্লোগান ছিল ইসবার 405। আমরা এখন বলছি ইসবার मोदी जी सत्ता से बाहर,
মোদি ক্ষমতায় থাকবে না। মোদির মুখ শুকিয়ে গেছে। বালাকোট নেই, পুলওয়ামা নেই। বালাকোটে একটা মিসাইল দিন রাত ঢুকছে তো ঢুকছেই। সেই মিসাইলে কাক মরল, বাদুর মরল, ছাগল মরল, শিয়াল মরল, কেউ দেখতে পেলাম না। আমরা দেখলাম মোদির বাহাদুরি। 40 জন আমাদের জওয়ানকে পুলওয়ামায় শহীদ হতে দেখলাম। কার ভুলের কারণে, কার অপদস্থতার কারণে সে কথা সেখানকার জম্মু কাশ্মীরের রাজ্যপাল মালিক সাহেব বলে দিয়েছেন। সেদিন মালিক সেখানকার রাজ্যপাল ছিলেন, তিনি ঘোষণা তিনি বলেছেন সকলের সম্মুখে ভারতবর্ষের মানুষের কাছে যে সেদিন পুলওয়ামায় আমাদের 40 জন জওয়ান শহীদ হতো না যদি মোদির কাছে যে খবর পৌঁছে দিয়েছিলাম সেই খবরকে গুরুত্ব দিয়ে যদি একটু ব্যবস্থা নিত। তাই পুলওয়ামায় আমাদের যারা ফোর্স সেদিন শহীদ হয়েছে তার জন্য দায়ী যদি কেউ হয় তার নাম ভারতবর্ষের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনে রাখুন। আমাদেরকে কি বোঝানো হলো ভোটের সময়? গতবার ভোটের সময় কি দেখানো হলো? যে ভারত শক্তিধর দেশ, ভারত পাকিস্তানে ঢুকতে পারে, ঢুকে পাকিস্তানের বালাকোটে মিসাইল রাখতে পারে, সেখানে সন্ত্রাসবাদীদের মারতে পারে। घर में घुसकर मारेंगे, बापरे बाप। কিন্তু আমি পার্লামেন্টে শেষ হওয়ার সময়, এবার যখন পার্লামেন্টটা শেষ হলো তখন আমি প্রশ্ন করেছিলাম মোদীকে, অমিত শাহকে, যে 5 বছর পার হয়ে গেল, ভোট আসছে, আপনাদের কাছে জানতে চাই বিরোধী দলের পক্ষ থেকে, ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে বলুন বালাকোটে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল? কতজন সন্ত্রাসবাদীকে সেদিন আমরা মারতে পেরেছিলাম? কতটা সন্ত্রাসবাদীদের ক্ষতি করতে পেরেছিলাম? আমরা জানতে চাই। আমি বলেছিলাম পুলওয়ামার পর বালাকোট, সেই বালাকোটে ভারতবর্ষের সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চয়ই হয়তো মিসাইল সেখানে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তারপর পাকিস্তানের আক্রমণে আমাদের কি হয়েছিল? পাকিস্তানের আক্রমণে আমাদের একটা বিমান ভূপাতিত হয়েছিল, একটা হেলিকপ্টার ভূপাতিত হয়েছিল। সেই হেলিকপ্টারের 6 জন আমাদের সামরিক বাহিনীর, যারা ভারতবর্ষের বিমান বাহিনীর অফিসার তারা ছিল। আমরা এটা দেখলাম, কিন্তু সন্ত্রাসবাদী কারা মরল, কিভাবে মরল, তার কোনো হিসাব ভারত সরকার আমাদের দিল না। পৃথিবীর বড় বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা তারা বালাকোট পরিদর্শন করলো। বালাকোট পরিদর্শন করবার পর তারা বলল মোদী যে দাবি করেছে বালাকোটে সেরকম ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমি তাদের সেই সমস্ত বক্তব্যের তথ্য পার্লামেন্টের সামনে পেশ করে মোদীকে জিজ্ঞেস করেছিলাম, বলুন, অমিত শাহকে জিজ্ঞেস করেছিলাম, বলুন আসল কথা কি? তাই লক্ষ্য করে দেখবেন এবারের ভোটে আর বালাকোট নেই। এবারের ভোটে আর আজকে দিন আনেওয়ালার গল্প নেই। এবারের ভোটে নোটবন্দির গল্প নেই। এবারের ভোটে কালা ধান উদ্ধার করার গল্প নেই। এবারের ভোটে জিএসটির গল্প নেই। যদি কালা ধান, জিএসটি, নোটবন্দি, লকডাউন যদি প্রকৃত অর্থে ভারতবর্ষের মানুষের প্রকৃত পক্ষে কোনো সুবিধা প্রদান করতে পারত, তাহলে নির্বাচনের সময় মোদির মুখে কুলুপ লাগানো কেন? কোথায় গেল সেদিনে? সেদিনে সেই নোটবন্দির পরিণামে আমাদের দুরবস্থার কথা বলা হয়েছিল। ক্ষমতায় আসবো আমরা 2014 সালে। মোদী কথা দিয়েছিল ভারতবর্ষের মানুষকে 2014 সালে ক্ষমতায় আসার পর বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবে, সেই টাকা ভাগ করবে, 15 লাখ টাকা ভাগ পাওয়া যাবে। সে ভাগ কোথায় পেয়ে গেল? আর মোদী সে কথা বলছে না। বলা হলো নোটবন্দি করে ভারতবর্ষে আর কালো টাকার উৎস বন্ধ করে দেওয়া হবে। নোটবন্দি করা হলো, কয়েকশো মানুষের মৃত্যু হলো, হাজার হাজার এমএসএমই সেক্টর বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের চাকরি গেল। পরিবর্তে কি দেখলাম আমরা? যেদিন নোটবন্দি করেছে 2016 সালে, সেদিন ভারতবর্ষে বাজারে নগদ টাকা ছিল 16,32,000 কোটি। আজ ভারতবর্ষের নগদ টাকা 34 লাখ কোটি। 54 পয়সা নোটবন্দি করে কালো টাকা উদ্ধার হয়নি, অথচ ভারতবর্ষে সমস্ত শিল্প ধ্বংস হয়ে গেল। লকডাউন এ ভারতবর্ষের আরেকটা অভিশাপ। পৃথিবীতে অনেক দেশে লকডাউন হয়েছে, সেখানকার মানুষকে জানিয়ে শুনিয়ে বুঝিয়ে তাদের ব্যবস্থা করে তবে লকডাউন। এখানে মোদির খেয়াল খুশি মতন লকডাউন করে এ ভারতবর্ষের মানুষের জন্য সেদিন এক ভয়ঙ্কর জীবনের তিনি উপহার দিয়েছিলেন। এখন আবার মোদী নতুন ঢপ নিয়েছে।
মোদির এবার নতুন নাটক। একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, মোদিজি আপনার এত শক্তি কোথা থেকে হয়, আপনি এত কাজ করেন কি করে? তো মোদি তার উত্তরে বলছে, আমি আমার মায়ের বায়োলজিক্যাল চাইল্ড নই, আমি আমার মায়ের সন্তান নই। তুমি কার সন্তান ভাই? তো বলছে, ডাইরেক্ট আমি উপর থেকে এসেছি, ভগবান আমাকে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে, কোনো ইনডাইরেক্ট রাস্তায় আসেনি। সোজা একদম স্বর্গ থেকে এসে আমি মরতে নেমে আমি ক্ষমতা দখল করতে আরম্ভ করে দিয়েছি। अजीब बात है। वो जन्नत से टपक कर हिंदुस्तान में आया और सारे देश को जहन्नम की तरफ ले जा रहे हैं। ভাবুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যদি বলে যে আমি আমার মায়ের পুত্র নই, তা কখন বলছে? ওনার উপলব্ধি হয়েছে কখন জানেন? বলছে আমার উপলব্ধিটা আগে ছিল না। উনি নাকি আগে ভাবতেন উনি এই মায়েরই সন্তান। মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে, না আমি এ মায়ের সন্তান নয়, আমি সিধা ভগবানের গর্ভ থেকে সিধা মরতে চলে এসেছি। এটা যদি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা হয়, দেশ কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করুন। সত্যেন বোসের বাংলা, মেঘনাথ রায়ের বাংলা, জগদীশ বোসের বাংলা, ইনভিট্রো ফার্টিলাইজার করেছিলেন সুভাষ ব্যানার্জি, তার বাংলা। বলুন আমরা কোথায় যাব? মোদী আপনি যদি ভগবানের ডাইরেক্ট পুত্র হন, এদেশের বেকারদের চাকরি দিচ্ছেন না কেন? মোদী আপনি ভগবানের ডাইরেক্ট সন্তান, কোভিডের সময় থালা বাজানোর দরকার হলো কেন? হ্যাঁ, থালা বাজিয়ে কোভিড টানাচ্ছিলেন, লম্ফ জ্বালিয়ে কোভিড টানাচ্ছিলেন, ভারতবর্ষের মানুষকে বুড়বাক বানানোর চেষ্টা করেছিলেন, সব ধরা পড়ে গেছে। তাই এই ভারতবর্ষের মানুষ এবার মোদীর সেই মোহমুক্ত, মোদীর মোহ থেকে তাদের মুক্তি ঘটেছে। মানুষের মনে মোদীর মোহমুক্তি ঘটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিরোধী দলগুলোর এবারে নির্বাচনে ফলাফলে তাদের অনেক ভালো জায়গায় আসবার দৃষ্টান্ত আসছে। পরশুদিন আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছে। দিল্লিতে তাদের সঙ্গে অল্প বিস্তর চেনা আছে, ইনফরমাল কথা হচ্ছিল। কথায় কথায় জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কোথায় কোথায় ট্যুর করছো? বলছে এই তো গোটা মাস ইউপিতে ছিলাম। আরে ইউপির খবর কি? বলছে যেরকম খবর তোমরা বাইরে পাচ্ছ, ইউপিতে মোদির অবস্থা ততটা ভালো নয়। কেন? বলছে রাম मंदिर की हवा यहाँ नहीं है, राम मंदिर की हवा गायब हो चुके हैं। उत्तर प्रदेशে রাম মন্দিরের হাওয়া নেই, উত্তর প্রদেশের মোদির হাল বেহাল। যদি মোদির উত্তর প্রদেশে বেহাল হয়, তাহলে ভারতবর্ষে যে মোদির হাল কি হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারছেন। তাই আগামী দিনে এই ভারতবর্ষে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা সবাই দেখতে পাচ্ছি। এই পরিবর্তনের সামিল হওয়া ভারতবর্ষ দেশের জন্য প্রয়োজন। এই কারণেই দেশটাকে রক্ষা করতে হবে। তাই আমরা কংগ্রেস বাম এক হয়েছি, কারণ দেশ রক্ষা না পেলে পার্টি রক্ষা পাবে না, পার্টি রক্ষা না পেলে ভোট রক্ষা পাবে না, ভোট রক্ষা না পেলে আমরা নির্বাচনে দাঁড়াতে পারবো না, নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকলে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না। সবগুলোকে কায়েম করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এলাকার মানুষ, তাই এলাকার সচেতন নাগরিক, আপনারা সতর্ক হন। একদিকে মোদী, একদিকে দিদি, এই দুই বিপদের সম্মুখীন আমরা। বলা হয় না যে ডাঙায় বাঘ আর জলে কুমির, বাংলার মানুষের সেই অবস্থা। মোদী আর দিদির এই যৌথ আক্রমণে এ বাংলার মানুষ আজ দিশেহারা। আজকে বলুন তো জিএসটি আমাদের কি লাভ করেছে? এখানকার ব্যবসাদাররা বলুন, এই জিএসটিতে আপনার শুনলে অবাক হবেন, জিএসটির 60% রোজগার কিভাবে হয় জানেন? ভারতবর্ষের 50% মানুষ জিএসটির 60% তারা মূল্য চোকাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের 50% মানুষের কাছ থেকে জিএসটির মোট রোজগারের 60% আদায় হচ্ছে। আর ভারতবর্ষের 10% কর্পোরেটের কাছ থেকে মোট জিএসটির মাত্র 3% আদায় হচ্ছে। আর্থিক বৈষম্যটা কোন জায়গায় গেছে বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষে আজ চরম আর্থিক বৈষম্য হচ্ছে। ইকোনমিক ডিসপ্যারিটি যাকে বলা হয়, আর্থিক বৈষম্যের শিকারে ভারতবর্ষ। এ ভারতবর্ষের 10% মানুষের হাতে, শুনে রাখুন, এ ভারতবর্ষের মাত্র 10% মানুষের হাতে এ ভারতবর্ষের সম্পদের 65% মজুত হয়েছে। অর্থাৎ আমাদের দেশের সম্পদের 65% মালিক এ ভারতবর্ষের 10% মানুষ। আর এ ভারতবর্ষের
50% গরিব ও সাধারণ মানুষ। তাদের হাতে সম্পদের পরিমাণ জানেন? মাত্র 3%। 10% মানুষের হাতে 65% সম্পদ, 50% মানুষের হাতে 3% সম্পদ। অর্থনৈতিক যে অসাম্য, এ কথার দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে। আমার আপনার ঘরে ঘরে আজ অভাব বাড়ছে। কোভিডের পর এ ভারতবর্ষে কি হয়েছে জানেন? 84% মানুষের তাদের রোজগার কমে গেছে। 84% মানুষের রোজগার কমেছে। আর ভারতবর্ষে মাত্র 10% মানুষের হাতে রোজগার বেড়েছে। আদানি আম্বানিদের 60% হারে রোজগার বৃদ্ধি পেয়েছে। এই আর্থিক বৈষম্যের শিকার আজ ভারতবর্ষ। পরিণাম কি? 44.5% আজকে শিক্ষিত যুবক তারা বেকার। স্বাধীনতার পর এত বেকার এ ভারতবর্ষে কোনোদিন হয়নি। মোদী তার জবাব দেবে না, দিদি তার জবাব দেবে না। এ বাংলায় 2016 সাল থেকে 2021 সালের মধ্যে 21,521টা কারখানা বন্ধ হয়ে গেছে। এ বাংলায় প্রতি বছর দিদি ঘটা করে বেঙ্গল বিজনেস সামিট করে বিশ্ব বাংলার নামে। এ বাংলায় দিদি বাংলার বেকার যুবকদের ধোঁকা দিচ্ছে। এ বাংলায় বেঙ্গল গ্লোবাল সামিটে দিদির কথা অনুযায়ী শুধুমাত্র গত বছরে বিনিয়োগ হবার কথা 3,76,000 কোটি। প্রত্যেক বছর বিজনেস সামিট হয়, কোটি কোটি টাকা খরচ করা হয় কলকাতার বুকে। সারা পৃথিবীর নাকি সমস্ত শিল্পপতিরা আসে, তাদেরকে দেখানোর জন্য, ফুর্তি করানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। পরিণাম দিদি বলে কখনো 3 লাখ, কখনো 2.5 লাখ, কখনো 2 লাখ কোটি টাকা নাকি পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে শিল্পের মানচিত্র। বলুন তো বাংলার মানুষ একটা শিল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে হয়েছে? একটা শিল্প তৃণমূলের বন্ধুরা মমতা ব্যানার্জিকে জেনে এসে বলো ভোট নেওয়ার আগে, একটা শিল্প এ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে তার রাজত্বকালে? বলুক একটা শিল্প হয়েছে কিনা? হয়নি। শিল্প হয়নি। আজকে পশ্চিমবঙ্গে কত শিল্প আছে জানেন? খুব জোর 9,843টা মতো। চলে যান তামিলনাড়ু, সেখানে কত শিল্প সংস্থা আছে জানেন? 38,000। চলে যান মহারাষ্ট্র, সেখানে শিল্পের সংখ্যা 28,000। এই বাংলায় 9,843। এই বাংলার যুবকরা কোথায় যায়? শিক্ষিত হয়ে বাংলাকে ছেড়ে তাদের চলে যেতে হয়। তাদের যেতে হয় হায়দ্রাবাদ, যেতে হয় ব্যাঙ্গালোর, যেতে হয় পুনে, যেতে হয় মুম্বাই, যেতে হয় দক্ষিণ ভারত। কেন? রুটি নেই, রুজি নেই, কিছু নেই। এ বাংলায় শিল্প স্থাপনের যে শেষ সম্ভাবনা ছিল সিঙ্গুর, সেই সিঙ্গুরকে নিজে হাতে হত্যা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে সিঙ্গুর এখান থেকে চলে গেল, সিঙ্গুর থেকে চলে গেল শিল্প আনন্দে। সেখানে টাটা ব্যবসা করছে মহা আনন্দে। আর আমরা সিঙ্গুরের জমিতে পুঁইশাক ফলানোরও ক্ষমতা হারিয়ে ফেলেছি। তাই বাংলার মানুষ দেখুন, এ বাংলায় শিল্পকে হত্যা করেছে যে, তার নাম মমতা ব্যানার্জি। হ্যাঁ, তাই বাংলায় শিল্প হয় না। এ বাংলায় লোক পয়সাওয়ালা যারা পুঁজিপতি, তারাও বাংলার বাইরে শিল্পে বিনিয়োগ করে, এ বাংলায় করে না। এ বাংলায় করে না। এই বাংলা চলছে কিসে? ধার করে, বাজার থেকে ধার করে চলছে এই বাংলা। হ্যাঁ, 2024 সালে, এই সালে 31শে মার্চ পর্যন্ত এ বাংলার তৃণমূলের সরকার বাজার থেকে ঋণ নিয়ে আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়েছে কত জানেন? 6,43,000 কোটি টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজত্বকালে বাংলার মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়েছে 6,43,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে ঋণের পরিমাণ, ধারের পরিমাণ কত জানেন? 59,000 টাকা। প্রতি বছরে বাংলাকে বাজার থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণের সুদ দিতে হয় কত টাকা জানেন? 73,000 কোটি টাকা। এই বাংলা এগোবে কি করে? তাই তো বাংলা এগোই না।
পশ্চিমবঙ্গ সরকারের মূল রোজগার কি? বাজারে মদ বেচো। টার্গেট ঠিক করে দিয়েছে, মদ বেচে রোজগার করতে হবে বছরে 17,000 কোটি টাকা। ঠিক করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে তাই মদের দোকান দেখতে পাবেন। দেখছেন না পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে? দিদি আগে বলতো, দিদি আগে মজা করে বলতো, राम युग में दूध मिला, कली युग में घी, बाजार में सस्ते में दारू मिला, खूब दवा की पी। এখন দিদি আপনাকে বলবো, আপনি আপনার শ্লোকটা একবার আউড়ে দিন। এই বাংলার বেকার যুবকদের জন্য আপনি গলিতে গলিতে মদের দোকান খুলে দিয়েছেন। আবগারি দপ্তরকে বলেছেন 17,000 কোটি টাকা বছরে রোজগার করে দিতে হবে। তাই ঢালাও মদের লাইসেন্স এই বাজারে পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আরামসে জুয়া খেলো, কোনো অসুবিধা নাই। যারা জুয়ার মালিক, সেই তামিলনাড়ুর জুয়ার মালিক, তারা দিদির নির্বাচনী বন্ডে চাঁদা দিয়েছে কত জানেন? 600 কোটি টাকা। কেন? বেআইনি পথে জুয়া চালানোর জন্য। তাই গলিতে গলিতে মোড়ে মোড়ে দেখুন আপনারা নিজেরা টেবিল নিয়ে বসে আছে বাংলার বেকার যুবক। তাদের আমি দোষ দিচ্ছি না, তাদের আমি দোষ দিচ্ছি না, তারা নিরুপায়। তারা মনে করছে যদি লটারির টিকিট বেচে আমাদের কিছু রোজগার হয়, সংসারটা চলে যাবে। দিদি তাদের কিছু দিতে পারেনি, লটারির টিকিট বেচার খোলা ব্যবস্থা করে দিয়েছে। লটারির টিকিট মানে তো জুয়া, এদিকে মদ এদিকে জুয়া, এরই নাম জুয়া, যে কবি কিসি को ना होगा ना हुआ। তাই তাদেরও কিছু হয়নি, সেটা লটারির টিকিট তাদেরও কিছু হয় না। এ বাংলা আজ মদ আর জুয়ার স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। বলুন তো, চোর চোরটা চিটার ধাপ্পাবাজ ছাড়া এই বাংলার মানুষ তৃণমূল দলে আর কিছু দেখতে পাচ্ছেন? আপনারা কি জানেন যে নির্বাচনী বন্ডে তৃণমূলের নির্বাচনী বন্ডে সুদীপ্ত সেন সারদা কোম্পানির মালিক, তার চাঁদার পরিমাণ কত জানেন? 27 কোটি টাকা। চ্যালেঞ্জ করছি আমি, এখানকার তৃণমূলের প্রার্থী বলুক আমার কোনো কথা ভুল আছে কিনা। তারা জ্ঞানী শুনেছি, বলুক আমাকে আমার কোনো কথা ভুল আছে কিনা। তাই এই বাংলা এগুলো কি করে? যেখানে বাংলার নেত্রী নিজে অপরাধকে সহযোগিতা করে, অপরাধকে মদত দেয়, পুলিশ আর তৃণমূল মস্তানদের যে বিষাক্ত সম্পর্ক, সেই সম্পর্ককে যিনি লালন পালন করেন, যিনি সাহানা শেখ, উত্তম সর্দার, শিবু হাজারের পৃষ্ঠপোষকতা করেন, বাংলার মা বোনদের ধর্ষণে যিনি মদত দেন, নিজে মহিলা হয়েও সন্দেশকালীন মা বোনদের ধর্ষণকে যিনি মস্করা করেন, রসিকতা করেন, তার কাছে বাংলার মা বোন আপনারা সুরক্ষিত নন। বলবে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেব, 500 থেকে 1000, 1000 থেকে 1200 টাকা। লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে কি আপনার সবকিছু খরিদ করে নেওয়া? তৃণমূলের বাজারে একটাই প্রচার, কিছু বলার নেই তৃণমূলের। বাংলায় কিছু দেয়নি, কিছু বলার নেই, ঘরে ঘরে প্রচার করছে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার আছে। মমতাকে ভোট না দিয়ে লক্ষ্মীর ভান্ডার কাটা পড়ে যাবে, সাবধান, মমতাকে ভোট দিও। বাংলার মা বোনেরা আপনাদের হক থাকতে পারে, কিন্তু সম্ভ্রম নিয়ে, মর্যাদা নিয়ে আপনার জীবনে বাঁচুন। লক্ষ্মীর ভান্ডার কারার ক্ষমতা মমতা কেন? মমতার 14 গোষ্ঠীর নাই, তার একটা সরকারি প্রকল্প। মমতার 14 গোষ্ঠীর নাই লক্ষ্মীর ভান্ডার কারার, এটা সরকারি প্রকল্প। এ ভান্ডার চলে আপনার পয়সা দিয়ে, এ ভান্ডার চলে আপনার পয়সা দিয়ে। তাকিয়ে দেখুন বাড়িতে বিদ্যুতের বিল কেমন লাফিয়ে লাফিয়ে বিদ্যুতের বিল বাড়ছে। বাজারে তাকিয়ে দেখুন সব জিনিসের আগুন দাম। মোদি আর দিদি কাউকে খাতির করছে না। পেট্রোল, ডিজেল, রান্না গ্যাস, কোন জায়গায় খাতির হয়েছে বলুন? কোন জায়গায় আমাদের খাতির করা হয়েছে? ভারতবর্ষের মানুষের খাতির হয়েছে? বাংলার মানুষের খাতির হয়েছে না। একদিকে গলা কাটছে আমাদের, আরেকদিকে গরু মেরে জুতো দান করছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে। 1000-1200 টাকার পরিবর্তে এ বাংলাকে লুট করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বাংলায় শিল্প হলো না, বেকার যুবক যাবে কোথায়? তার কোনো জবাব নেই। এ বাংলায় শিল্প হলো না কেন? তার কোনো উত্তর নেই। ভোট এসছে, মানুষ জানতে চাইবে তাদের ভবিষ্যৎ, সে কথা বলার ক্ষমতা নেই। প্রচার লক্ষ্মীর ভান্ডার। মোদি আর দিদির মধ্যে ডুয়েট চলছে। এ বলছে রামকৃষ্ণ মিশনকে দেখে নেব, ও বলছে রামকৃষ্ণ মিশনকে রক্ষা করব। বড় অদ্ভুত। আবার সেই পোলারাইজেশনের রাজনীতি চলছে।
রামকৃষ্ণ মিশনকে দেখে নেব বলছে মমতা ব্যানার্জি, খুশি করতে চাইছে ভারত পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়। রামকৃষ্ণ মিশনকে রক্ষা করব বলছে মোদী, খুশি করতে চাইছে হিন্দু সম্প্রদায়কে। এ বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়। মোদী দিদি জেনে নাও, এ বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়। তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাবোধ আছে। আগামী লোকসভায় তোমরা টের পেয়ে যাবে। তাই এলাকার মানুষ সতর্ক হয়ে যান। এই নির্বাচন আমাদের কাছে বড় সুযোগ এনে দিয়েছে। তৃণমূল নামক শাসকের দলকে বাংলা থেকে উৎখাত করার প্রয়োজন এসে পড়েছে। এরা বাংলাকে কিছু দিতে পারেনি, বাংলায় কিছু দেবে না। যারা সন্দেশখালীর মদনদের নিয়ে রসিকতা করে, যারা বাংলার লুট নিয়ে কথা বলে না, চুরি নিয়ে কথা বলে না, দুর্নীতি সারা বাংলাকে খেয়ে গেছে, বাংলার মুখ্যমন্ত্রী তা নিয়ে কোনো কথা বলতে পারে না, কারণ তার বলার মতো মুখ নেই। তিনি কি করেন? রামের দখল নিতে চাইছে। মোদী বলছে রাম আমার, দিদি বলছে রাম আমারও তো। রামনবমীর দিন কি দেখলাম? মোদীর রামনবমীর মিছিল বার হচ্ছে, দিদি বলছে হাম কিসিতে কম নেই, আমি একটা রামনবমীর মিছিল বার করে দিলাম। দিদির দলের লোকরা বলছে রাম কি শুধু মোদীর? রাম তো আমাদেরও। আরে রাম সকলে, আমরা তো সেটাই জানি। এখন মোদী আর দিদি রামকে ভাগ করে দিয়েছে। রামের ভাগ একদিকে, মোদী একদিকে, দিদি বাকি কারোর ভাগ নাই। তাই पार्लियामेंट বলেছিলাম जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আজকে ভারতবর্ষের মানুষের মধ্যে হিন্দু খোঁজা হয়, মানুষের মধ্যে মুসলমান খোঁজা হয়, মানুষের মধ্যে মানুষ খোঁজার দিন আর শেষ করে দিয়েছে মোদী আর বাংলার দিদি। তাই এই ভারতবর্ষের এই দুরবস্থা, তাই এই বাংলার এই দুরবস্থা। এখান থেকে বাংলাকে বার করে আনতে হবে। আমাদের দায়িত্ব বাংলাকে উদ্ধার করা। আমরা শুরু করেছি এই 2024-এর এই নির্বাচন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাতের সেমিফাইনাল, 2026-এর ফাইনাল ম্যাচে ঘাট ধাক্কা দিয়ে বার করবো তৃণমূলকে। ঘাট ধাক্কা দিয়ে যে বাংলার মস্তক থেকে তৃণমূলকে উৎখাত করে তবে আমরা বিশ্রাম নেব। এলাকার মানুষ এটাই কংগ্রেস এবং বামের যৌথ প্রতিশ্রুতি। বাংলার মানুষকে এ বাংলার সন্ত্রাস, এ বাংলার রাজধানী, এ বাংলার ধর্ষণ, এ বাংলার লুট, সব কিছু থেকে বাংলাকে উদ্ধার করা পবিত্র দায়িত্ব নিয়ে আমরা আজকে সংঘর্ষের পথে নেমেছি। হাতুড়ি ছিল, সেই হাতুড়িতে আবার হাত পড়েছে। সেই হাতে হাতুড়ির বাড়ি বড় জবরদস্ত হবে। দিদি ভাই, মোদীর পা ধরে বাঁচার চেষ্টা করো না, পারবে না। ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করে, ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করে মোদীকে খাতির করবার চেষ্টা করো না, লাভ হবে না। ভারতবর্ষে যে পরিবর্তন আসন্ন, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বাংলার হাওয়া মোড়ক মমতা ব্যানার্জি আগে ভাগে বুঝে নিয়েছে। তাই আগে ভাগে এখন সুর পাল্টে দিয়েছে, গীত পাল্টে দিয়েছে। গীত পাল্টে দিয়ে বলছে ইন্ডিয়া জোট আসছে ক্ষমতায়, আমি তাকে সমর্থন করব। বাংলা একটা কথা আছে না, मैं कमली को छोड़ना चाहते नहीं, कमली मुझे छोड़ना नहीं चाहती। এ বাংলা তৃণমূলের নেতৃত্ব তাই অবস্থা হয়েছে। ইন্ডিয়া জোট কিছু বলেনি, ঘুরে ফিরে বলছে আমি ইন্ডিয়া জোটের সঙ্গী। তাই ইন্ডিয়া জোট তুমি যদি সঙ্গী হয় প্রকৃত, তাহলে এই সময় তোমার কাছে আমার আবেদন, ডাক্তার সুজন চক্রবর্তী সে ইন্ডিয়া জোটের প্রার্থী, তোমার তৃণমূলকে বলো ডাক্তার সুজন চক্রবর্তীকে সমর্থন। এই এলাকার মানুষ আপনার সিদ্ধান্ত নিন। আগামী দিনে সিদ্ধান্ত নিন। একজন সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিত্ব, সংসদ হিসাবে তার খ্যাতি আছে, এলাকার সব মানুষ তাকে চেনে জানে, টিভিতে তার মুখ দেখতে পান, তার বক্তব্য শোনেন। আজকে তাই তার জন্য আপনার কাছে আবেদন করতে এসেছি, তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ দোয়া চাইতে এসেছি। ডাক্তার সুজন চক্রবর্তীকে আগামী নির্বাচনে সহযোগিতা করে তাকে নির্বাচিত করে এই বাংলাকে উদ্ধারের ক্ষেত্রে আপনারা আপনাদের যোগ্য অবদান, আপনাদের যথাযোগ্য অবদান রাখবেন এই আশা নিয়ে গুরুজনদের আমার প্রণাম, মায়েদের আমার শ্রদ্ধা, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা, সকলকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি।